স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। বিগত সরকারের তুলনায় বর্তমানে সিলেট বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন তারতম্য দেখা না গেলেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসে হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের মামলা হয়েছে ৪৯৯টি। এক বছর আগে একই সময়ে ছিল ৫৩২টি। এসব ঘটনার তুলনামূলক চিত্র প্রায় একই হলেও কিছু আঞ্চলিক ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা সামলাতে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী। তবে ভগ্নপ্রায় দশা থেকে ঘুরে দাঁড়ানোর পথ ধরে অপরাধ দমনে পুলিশ সামর্থ্যের সবটুকুই ঢেলে দিচ্ছে, এমনটাই দাবি কর্মকর্তাদের। ৫ই আগস্ট ২০২৪ সিলেট নগরীর প্রাণকেন্দ্রে বিক্ষুব্ধ জনতা এভাবেই পুড়িয়ে দেয় পুলিশ সুপারের কার্যালয়। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে আগুন। গণঅভ্যুত্থানে সিলেট মহানগর এলাকাতেও সরকার পতনের পর জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি, লুট হয় অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র। এমন চ্যালেঞ্জ মোকাবেলা করেও মনোবল শক্ত রেখে অপরাধ দমনে কাজ করছে পুলিশ। পরিসংখ্যান বলছে সিলেট মহানগরে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৬ মাসের তুলনায় ২০২৪ সালের আগস্ট থেকে পরবর্তী ৬ মাসে খুন ও ডাকাতি কিছুটা বাড়লেও কমেছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। আর বিভাগের ৪ জেলায় হত্যা দ্বিগুণ হলেও কিছুটা কমেছে ছিনতাই। মানবাধিকার কর্মীরা মনে করেন পুলিশের পুনর্গঠন ও সামর্থ্য বাড়ানো জরুরি। সেই সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। কমিউনিটি পুলিশিং এর যে বিষয়টা, এটাকে আরও যদি সক্রিয়ভাবে করতে পারি, সেই ক্ষেত্রে এই যে মব জাস্টিস বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগটা যদি বৃদ্ধি করা যায়, তখন আমার মনে হয় যে এই বিষয়গুলো হয়তো আরও একটু কমিয়ে নিয়ে আসা সম্ভব। মৌলভীবাজার জেলায় ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৬ মাসের তুলনায় ২০২৪ সালের আগস্ট থেকে পরবর্তী ৬ মাসের খুনের ঘটনা কমলেও বেড়েছে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির মতো অপরাধ। বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক দ্বন্দ্ব, মারামারি, হানাহানি বেড়ে গিয়েছে। তরুণ যারা আছে তাদের মধ্যে এক ধরনের উচ্ছৃঙ্খল আচরণ আমরা পরিলক্ষিত হচ্ছি। সুনামগঞ্জ জেলায় অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসের তুলনায় এক বছর আগের একই সময়ে খুন ও ডাকাতির ঘটনা বেশি ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ। প্রতিদিন কিন্তু নারী নির্যাতন আর ধর্ষণটা খুবই বেশি বেড়ে গেছে। এগুলা তো আসলে খুবই উদ্বেগজনক। এগুলোর থেকে পরিত্রাণ পেতে হলে আসলে দ্রুত বিচারের কাজ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হইব। হবিগঞ্জ জেলার চিত্র প্রায় একই, তবে গোষ্ঠীগত ও এলাকাভিত্তিক সংঘর্ষের সংখ্যা ভাবাচ্ছে প্রশাসনকে। নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা, সেগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি। আর ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো ঘটে, সেগুলোকেও আমরা অতি দ্রুত আসামিকে আইনের আওতায় নিয়ে আসতেছি। বিশ্লেষকরা বলছেন, সুশাসন সুসংহত করতে হলে প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া। আর তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একেবারে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা, পাশাপাশি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো। সেই সাথে বাংলাদেশের মতো দেশে অপরাধ বিজ্ঞান বিষয়ে গবেষণারও যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। পাহাড়ে চলছে উৎসবের আমেজ। বৈশাখের দ্বিতীয় দিনে সকালে শহরে বের হয়েছে শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়েছেন পাহাড়ি জনগোষ্ঠীর সব বয়সী মানুষ। উৎসবের আরও খবর জানবো রাঙামাটি ও বান্দরবান থেকে। আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন, তাদের সাথে কথা বলবো। প্রথমে যেতে চাই বান্দরবানে, সেখানে আছেন সৈকত দাস। সৈকত, আমি শোভাযাত্রা দেখতে পাচ্ছি, একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তো শোভাযাত্রায় কি বার্তা দিতে চাচ্ছেন তারা, আর দিনব্যাপী এছাড়াও আর কি আয়োজন আছে জানাবেন আমাদের। সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের মুখোশ, তাদের যে ইতিহাস এখানে শুধু মানবা নয় এবং অন্যান্য জাতিগোষ্ঠী, বান্দরবানের যে অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে, ত্রিপুরা এবং এরাও এই সাংগ্রাই উৎসবে মিলিত হয়েছে। অনেকটা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে
7 দিন ব্যাপী যে 7 দিন ব্যাপী যে সাংগ্রামী উৎসব সেটি আজ থেকে শুরু হয়েছে এবং আজ সকাল 9টার পরে তো বয়োজ্যেষ্ঠ পূজা এবং সবচেয়ে মূল আকর্ষণ যেটা মধ্যে এবং পানির মধ্যে যেটা 16 এবং 17 এবং 18 তারিখ যেটি দেখতে প্রায় শত মানব বান্ধবরা আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সৈকত দাস। এবার রাঙামাটির আয়োজনের খবর জানবো সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরীর কাছ থেকে। সৈকত, জানাবেন যে বান্দরবানেও দেখছিলাম একটা উৎসব মুখর পরিবেশ, তো রাঙামাটিতে তো 3 দিন ব্যাপী বৈশাখী উৎসব চলছে, আজকে দ্বিতীয় দিন। আজকে সারা দিন ব্যাপী কী কী আয়োজন রয়েছে, আর এছাড়াও 3 দিনের আয়োজনে যদি আমাদের জানাতেন। সাথী, যেমনটি বলছিলেন, আসলে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণকে কেন্দ্র করে মূলত 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানটি হয় সেটি নিয়ে উৎসবের নগরীতে আসলে পরিণত হয়েছে পুরো রাঙামাটি জেলা। আমি যদি আজকের দিনটির কথা বলি, যেহেতু বছরের শেষ দিন আজকে এবং এটি মূলত চাকমা অধ্যুষিত এলাকা, যেহেতু রাঙামাটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ চাকমারা থাকেন, সেহেতু আজকে মূলত হচ্ছে বছরের শেষ দিন, মূল বিজু বলে। এবং এই মূল বিজুতে আজকে যেহেতু সকালবেলা মূলত আসলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা আমরা কিন্তু সকাল থেকেই ঘুরেছি, এখানে যেখানে মূলত মানুষজন যারা আছে তারা একজন আরেকজনের বাসায় যাবে বা আপ্যায়ন করবে তেমনটাই তারা দেখাচ্ছেন। এবং মূলত পাজন যে রান্না এবং আতিথেয়তা দেওয়ার জন্য যে রান্নাবান্নার যে কাজগুলো আছে সে কাজগুলো আসলে করছেন। এখনো পর্যন্ত কিন্তু মানুষজন খুব একটা এখনো বাসা থেকে বের হয়নি, তারা ঘুরতে বের হয়নি। তারও ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে তারা আসলে বের হবে, তারা বিভিন্ন জায়গায় একজন আরেকজনের বাসায় যাবে এবং এভাবে করেই মূলত আজকের দিনটিকে অনেকটা হৈহুল্লোড় করেই তারা আজকের দিনটা পার করবে বলে আমরা যতটুকু জানিয়েছি। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানকার যে মানুষগুলো, অন্যান্য পর্যটকরাও এসছেন এই উৎসবটিকে কেন্দ্র করে। এখানে আরেকটা বলে রাখা ভালো যে প্রত্যেকটা বাসায় বিভিন্ন নানা রকমের খাবার দিয়ে আপ্যায়ন করা হলেও একটি আপ্যায়নের যে জায়গাটি সেটি কিন্তু সবার বাসাতেই থাকে, সেটি হচ্ছে পাজন। 30 থেকে 40টিরও বেশি সবজি দিয়ে মূলত এই পাজনগুলো তৈরি করা হয় এবং এই খাবারটি মূলত প্রত্যেকটি বাসাতেই থাকবে এবং এটির স্বাদ গ্রহণ করার জন্য কিন্তু প্রতিজনই যায় এবং এখানকার মানুষজন মনে করে যে এটি খুবই সুস্বাদু একটি খাবার এবং স্বাস্থ্যকর একটি খাবার এবং এটি খেলে অনেক রোগ থেকে মুক্তি লাভ করে। এবং এই বাসনা থেকে বা এই যে প্রত্যাশা থেকে মূলত তারা এই খাবারটি প্রতিটি ঘরে করে থাকে এবং প্রত্যেকটি বাসায় কিন্তু এই খাবারটি গ্রহণ করার জন্য সবাই কিন্তু যায়। যদিও বা সকাল বেলায় যেহেতু আছে, সবাই যেহেতু ঘরের কাজগুলো, ঘরের কাছ থেকে ঘর পরিষ্কার করা এবং ফুল দিয়ে ঘর সাজানো সব কাজগুলোই তারা করে রেখেছে এবং আজকের মূলত পুরো দিনটি তারা একজন আরেকজনের বাসায় গিয়ে আতিথেয়তা গ্রহণ করে এই দিনটিকে হৈহুল্লোড় করে পার করবে এবং আগামীকাল বর্ষবরণ করবেন এবং সেটিকে যারা চাকমা ভাষায় গজ্জপজ্জ বলে থাকে এবং সেখানে বিহারে গিয়ে তারা প্রার্থনা করবে ভগবানের কাছে এবং আজকের দিনটিতে সকলেই মিলে আনন্দঘন একটি পরিবেশে পার করবে তেমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। এবং একই সাথে এখানকার যারা এই উৎসব পালন করছে সবাই পৃথিবীর সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করছে, এমনটি এই বছরের বিজু উদযাপনে তারা প্রত্যাশা করছে। সাথী, এই ছিল রাঙামাটি থেকে। ধন্যবাদ সৈকত। সাভারে গণপরিবহনে বেড়েছে ডাকাতি ও ছিনতাই। গত 3 মাসে চলন্ত বাসে এরকম অন্তত 6টি ডাকাতি ও ছিনতাই হলেও পুলিশ এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে অবহিত করছে। ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পর্যন্ত 5 কিলোমিটার সড়কে ঘটছে বেশিরভাগ ঘটনা। এতে আতঙ্কিত সড়কটির ব্যবহারকারীরা। 10 মার্চ রাত প্রায় 1টা গাবতলীর পর্বত মোড় থেকে সাভারগামী ওয়েলকাম পরিবহনের বাসে একসাথে ওঠেন 10 থেকে 12 জন যাত্রী। বাসটি বলিয়ারপুর গেলে এক যাত্রীর 2টি মোবাইল খোয়া যায়। সন্দেহভাজনদের তল্লাশি শুরু হলে বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায় 2 যুবক। এ সময় তাদের সাথে থাকা ব্যাগে চাপাতি, মুখ বাঁধার কাপড় ও ডাকাতির সরঞ্জাম পাওয়া যায়। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহনে হরহামেশাই ঘটছে এরকম ঘটনা। চলন্ত বাসে যাত্রী বেশে ওঠে ডাকাত ছিনতাইকারীরা। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটে নেয় মূল্যবান সামগ্রী। বাধা দিলে করা হয় হামলা। বাসটা যখন ব্যাংকটাউন যায়, ব্যাংকটাউন যাওয়ার পরেই যাত্রী বেশে যারা বসেছিল তারাই আসলে সামনে চলে আসে এবং তারা হাতে ছুরি চাকু নিয়ে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা মোবাইল ছিনতাই করে নেয়। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় সড়ক ব্যবহারকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় অপরাধ বাড়ছে বলছেন স্থানীয়রা। আমাদেরকে জিম্মি করে এইভাবে যে
এই যে একটা ছিনতাই হচ্ছে, এটা প্রশাসনের দৃষ্টি দেওয়া খুবই জরুরি। আমরা তো ভয়ে থাকি সব সময়, সিএমবির ওইদিকে আমরা যাত্রী উঠাই না। দিনে দুপুরে আপনার ডাকাতি হইতে আছে, আমাকে গলায় ছুরি ধরে মনে করেন যে সমস্ত কাজ করে, আমরা তো মনে করেন যে নিরুপায়। প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান সচেতন মহলের। ছিনতাই রোধকল্পে আমার মনে হয় যে হাইওয়ে পুলিশকে আরও অ্যাক্টিভ রোল প্লে করা উচিত। একই সাথে সাভার থানা এবং আশুলিয়া থানা তাদের যে পয়েন্টসগুলো আছে, বিভিন্ন যে পয়েন্টসগুলোতে প্রতিনিয়ত ছিনতাই হয়, হটস্পট, সেগুলোতে তাদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলছে পুলিশ, প্রতিরোধে এসেছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মহাসড়কের দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমাদের আশুলিয়া সাভারে গত 3 মাস আগে যা হয়েছিল তার চেয়ে এখন অনেকটাই ছিনতাই ওই রকম আর নাই বললেই চলে। বর্তমানে এই যে বাসের যে এগুলো আছে, এগুলো আমরা আশা করি যে জিরোতে চলে আসবে। শুধু আশ্বাস নয়, নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ চায় সাভারবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। বারবার নিলামে তুলেও আমদানি করা অনেক পণ্য বিক্রি করতে পারছে না চট্টগ্রাম কাস্টমস, যে কারণে বছরের পর বছর অকশন শেডে পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য। আইনি জটিলতায় নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই পণ্যগুলো খালাস করা যাচ্ছে না, জানান কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে বিপুল পরিমাণ পুরনো মালামাল দীর্ঘদিন ধরেই স্তূপাকারে পড়ে আছে। এর মধ্যে ট্রাক, প্রাইভেট কার, বাস, জিপ, প্রাইম মুভার ও ডাম্প পিকআপ রয়েছে। এছাড়াও আছে সার, নষ্ট কাপড়, মেশিনারিজ সহ বিভিন্ন পণ্য। বাজার দর কমে যাওয়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, শুল্ক জটিলতা ও নিয়ম বহির্ভূত চালান এনে জরিমানা এড়ানোর জন্য এসব পণ্য খালাস করেনি আমদানিকারকরা। নিলাম কমিটির মনগড়া সিদ্ধান্তের কারণে অকশন শেডের অনেক পণ্য বিক্রি হচ্ছে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল গুদাম পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কারো কোনো রকম ইচ্ছে নেই পণ্যগুলি বিক্রি করার জন্য। কাস্টমস কর্মকর্তারা অজুহাত দিচ্ছেন নিলাম প্রক্রিয়া ধীরগতির। বলছেন অনেক পণ্য বারবার নিলামে তুলেও ক্রেতা পাওয়া যায় না। স্ক্র্যাপগুলো আমরা অলরেডি নিলামের মাধ্যমে বিক্রি করে ফেলেছি। মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এগুলো নিলাম করা আসলে সম্ভব না। পর্যায়ক্রমে সবগুলাই নিলামে উঠবে। পণ্যের গুণগত মানের চেয়ে বেশি দাম নির্ধারণ, কাস্টমসের নির্ধারিত দামে বিক্রি সহ নানা কারণে এসব পণ্য বিক্রি করতে পারছে না বলে জানিয়েছেন বিডাররা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গরমের শুরুতেই ঝালকাঠি পৌরসভার 2টি ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশিরভাগ সময়ে মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। কারণ হিসেবে নষ্ট পাম্প ও নাজুক ব্যবস্থাকে দুষছে কর্তৃপক্ষ। তবে নিরবচ্ছিন্ন সেবা দিতে শিগগিরই পুরো প্রক্রিয়া আধুনিকায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। ঝালকাঠি পৌরসভার 3 ও 9 নম্বর ওয়ার্ডের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান ও কৃষ্ণকাঠি এলাকায় প্রতিদিন এভাবে দীর্ঘ লাইনে পানির জন্য অপেক্ষায় মানুষ। প্রায় 2 বছর ধরে দিনের বেশিরভাগ সময়ে পানি পাচ্ছে না এসব এলাকার বাসিন্দারা। তার উপর গরমে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ভুক্তভোগীরা জানান, দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা পানি সরবরাহ করে পৌরসভা। নিত্য প্রয়োজনীয় কাজের জন্য তীব্র রোদ উপেক্ষা করে দূরবর্তী সুগন্ধা নদীর পানি একমাত্র ভরসা তাদের। আমরা 9 নম্বর ওয়ার্ডের লোক, গত 2 বছর পর্যন্ত কোনো পানি থাকে না। দিনের বেলা কোনো পানি নেই, রাত্রেবেলা পানি দেয়, রাত্রে আমাকে পানির দরকার নেই। গোসল করতে নিয়ে কি সুন্দর দোয়া ফেলাতে নিয়ে সব পানি টানতে টানতেন কুমুর গাছে গাওয়াই। আমার কোনো বাসায় কোনো পানিই নাই, রাত্রে একটু আসে, ওই কোনো রকমের বাথরুমে যাওয়ার জন্য হেঁটু রাখা হয় একটু ড্রামে। তা আমরা যেন পুরুষ সম্ভব, মহিলারা কেমন কি করতে পারে? আমরা তো বিল দিই, এমন তো যেন আমরা বিল নিয়ে ঘুরাঘুরি করি বা বিল দিয়েই না, কিন্তু আমাদের তো পানি দেয় না ভাই। পৌর কর্তৃপক্ষ জানায়, পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এই সমস্যা। নিরবচ্ছিন্ন পানির সরবরাহের জন্য শিগগিরই স্থায়ী সমাধান করা হবে। ঝালকাঠিতে যেই সব পাম্পগুলি লবণাক্ততা এবং লেয়ার নিচে নামার জন্য আমরা চালু করতে পারছি না বা সরবরাহ করতে পারছি না, 7 টাউন প্রকল্প এগুলিকে পুনঃস্থাপন করবে। তাছাড়া আরও 4টি নতুন পাম্প করবে, 50 কিলোমিটারের উপরে পাইপলাইন করবে এবং বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রিটমেন্ট প্ল্যান করবে, যার ফলে ঝালকাঠিবাসী আগামী 2050 সন পর্যন্ত পানির সংকট থেকে উত্তরণ হবে। ঝালকাঠি পৌরসভায় পানির মোট গ্রাহক 8,500, যার মধ্যে 1,500ই ভুগছেন পানির সমস্যায়। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁর বাগানগুলোতে ঝরে যাচ্ছে আমের গুটি। বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমের বকুল। এবার লাভের বদলে ক্ষতির শঙ্কা করছেন আম চাষিরা।
তবুও লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের। নওগাঁয় বাগানের গাছে গাছে আসতে শুরু করেছে গুটি আম। চাষিরা ব্যস্ত সময় পার করছেন আমের পরিচর্যায়। তবে বৈরী আবহাওয়া আর পোকার আক্রমণে ঝরে গেছে মুকুল। লাভের আশায় নওগাঁয় এবছর আমের আবাদ হয়েছে 30,500 হেক্টর জমিতে, কিন্তু এ অবস্থায় আম চাষিরা লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কায়। এই মুকুলগুলো আসার পরে কিছুদিন পরে হঠাৎ করে যেমন উকুন পোকা এসে ধরে গেল। আমার 100 বিঘা বাগানের মধ্যে মনে করেন 40 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 20 লক্ষ টাকাটা আমার উটা জুলুম হয়ে যাবে। তাপদাহের কারণে আমের গুটি আগে ঝরে গেছে অনেক, এবং আমের পার্সেন্টেজ খুবই কম। যতটুকু আছে এতটুকুর মধ্যে বিভিন্ন পোকায় আক্রান্ত। এবার খুবই পরিস্থিতি খারাপ, কারণ বাগানের কিস্তি দিতেই পারবো না। কৃষি বিভাগ বলছে কৃষককে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। আশাবাদী লক্ষ্যমাত্রা পূরণের। মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য সেচ প্রদান, আর সম্ভব না হলে গাছে পানি স্প্রে অথবা গাছের গোড়ায় মালচিং। এতে করেও আমাদের অধিক টেম্পারেচারের কারণে যে সকল গুটি ঝরে পড়ে সেই গুটি ঝরে পড়ার হাত থেকে রক্ষা পাবে। নওগাঁয় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,50,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।